অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব ব্যাকরণ কি। ব্যাকরণ বি যোগ আ যোগ পি যোগ অন। এখন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। এরপরে ব্যাকরণ সংজ্ঞা। যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। আমি আবার বলছি, যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। আর বাংলা ব্যাকরণ হলো যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে বাংলা ব্যাকরণ বলে। বাংলা ব্যাকরণের প্রত্যেক ভাষার এই চারটি মৌলিক অংশ থাকে। এক, ধ্বনি। দুই, শব্দ। তিন, বাক্য। চার, অর্থ। তাহলে ভাষার চারটি মৌলিক অংশ থাকে। এক, ধ্বনি। দুই, শব্দ। তিন, বাক্য। চার, অর্থ। ব্যাকরণে আবার চারটি বিষয় নিয়ে আলোচিত হয়। একটা হলো ধ্বনি তত্ত্ব। দুই, বাক্য তত্ত্ব। তিন, শব্দ তত্ত্ব। চার, অর্থ তত্ত্ব। তাহলে ধ্বনি তত্ত্ব বা ধ্বনি তত্ত্বে কি নিয়ে আলোচিত হয়? ধ্বনি তত্ত্বে ধ্বনির উচ্চারণ প্রণালী, ধ্বনির স্থান, তারপরে নক্তবিধান, শব্দবিধান, এইসব নিয়ে কি ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। বাক্য তত্ত্বে সরি একটু উল্টো হয়ে গেছে। আগে আমরা শব্দ তত্ত্ব, কারণ ধ্বনি মিলেই হয় শব্দ, এর জন্য আমরা আগে শব্দ তত্ত্বটা লিখব। এরপরে শব্দ তত্ত্ব, শব্দ এক বা একাধিক ধ্বনি মিলে হয় শব্দ। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ, আর রূপ গঠন করে শব্দ। এজন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব বলা হয়। এরপরে বাক্য তত্ত্ব হলো
বাক্যতত্ত্ব কি নিয়ে আলোচনা করে? বাক্যতত্ত্ব বাক্যের গঠন প্রণালী, বাক্যের পদ বা শব্দ, এর স্থান বা কোন পদের পর কোন পদ বসে, এইগুলো নিয়ে বাক্যতত্ত্বে আলোচিত হয়। এরপরে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব হলো শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার এবং অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন গৌণার্থ, মুখ্যার্থ বা বিপরীত অর্থ শব্দগুলো নিয়ে আলোচনা করে এই অর্থতত্ত্ব। আমরা পেলাম ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এরপরে আমরা বাংলা ব্যাকরণে কতিপয় পারিভাষিক শব্দ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব প্রাতিপদিক। প্রাতিপদিক কি? প্রাতিপদিক হলো বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। তাহলে প্রাতিপদিক কি? প্রাতিপদিক হলো বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। যেমন হাত, বই, এগুলো হলো প্রাতিপদিক শব্দ, এর কোনো বিভক্তি নাই। যদি আমি এখানে হাতা দিতাম, তয়াকার দিতাম, তাহলে কিন্তু বিভক্তি চলে আসতো। এই জন্য বলা হয়েছে প্রাতিপদিক হলো বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে। এরপরে আমরা করব সাধিত শব্দ। সাধিত শব্দ, সাধিত শব্দ হলো মৌলিক শব্দ ব্যতীত সকল শব্দকে সাধিত শব্দ বলে। তাহলে সাধিত শব্দ কি? যেমন যদি লিখি হাতা, গরবিল, এগুলো হলো সাধিত শব্দ, মানে মৌলিক শব্দগুলো হলো এগুলো ভাঙা যায়, বিশ্লেষণ করা যায়। আর মৌলিক শব্দ কিন্তু ভাঙা যায় না আর বিশ্লেষণ করা যায় না। এরপরে আমরা দেখি সাধিত শব্দ আবার দুই প্রকার। একটা হলো নাম শব্দ, দুই ক্রিয়া। তাহলে নাম শব্দ এবং ক্রিয়া। আর এই নাম শব্দ এবং ক্রিয়া দুটি অংশ থাকে। এই নাম শব্দ এবং ক্রিয়ার দুটি অংশ থাকে। একটা হলো প্রকৃতি ও আরেকটা হলো প্রত্যয়। প্রথমে আমরা জানবো প্রকৃতি কি। প্রকৃতি হলো শব্দের একেবারে ক্ষুদ্রতর অংশ, যে শব্দের একটা অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না। এতে দেখবে প্রকৃতি মানে শব্দের কোনো একটা অংশকে বা শব্দের কোনো অংশকে একেবারে ক্ষুদ্রতর আর কোনো ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না, তখন তাকে প্রকৃতি বলে। আর প্রকৃতিকে দুই প্রকার, একটা হলো নাম প্রকৃতি আর একটা হলো ক্রিয়া প্রকৃতি। এরপরে আসে প্রত্যয়। প্রত্যয় হলো শব্দ গঠনের উদ্দেশ্যে এই প্রকৃতির সাথে যে শব্দাংশগুলো যুক্ত হয়। শব্দ গঠনের উদ্দেশ্যে প্রকৃতির সাথে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। প্রত্যয় দুই প্রকার। আমি একটু লিখে দিচ্ছি। প্রকৃতি হলো নাম প্রকৃতি, আর ক্রিয়া আর প্রত্যয়
দেখো তদ্বির প্রত্যয় তদ্বির প্রত্যয় এবং ক্রিপ প্রত্যয়। তদ্বির প্রত্যয় হলো নাম প্রকৃতির সাথে যে শব্দ অংশ যুক্ত হয় তাহলে নাম প্রকৃতির সাথে যে শব্দ অংশ যুক্ত হয় তখন তাকে তদ্বির প্রত্যয় বলে। আর ক্রিপ প্রত্যয় হলো ক্রিয়ার সাথে যে শব্দ অংশ যুক্ত হয়। আমি আবার বলছি, নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্বির প্রত্যয় বলে। আর ক্রিয়ার সাথে যে শব্দ অংশ যুক্ত হয় তাকে ক্রিপ প্রত্যয় বলে। আমরা কিছু উদাহরণ দেখি। যদি লেখা হয় হাত, হাত একটা প্রাতিপদিক শব্দ, আকারটা দেওয়া হয়, হয়ে গেল কি হাতা। এই হাতাটা হলো একটা হাত, হাত হলো এখানে প্রকৃতি, আর হাতা হলো এখানে এই আকারটা দেওয়া হলো, এই আকারটা হলো একটা প্রত্যয়। তাহলে হাত হলো একটা অঙ্গ আর আকার হলো প্রত্যয়। আবার একটা দেখাচ্ছি, হাত তোল যদি লেখা হয়, হাত হলো এখানে প্রকৃতি এবং ল হলো একটা প্রত্যয়। তাহলে শব্দটা একটা বার বিশেষ হয়ে যায়, শব্দ চেঞ্জ হয়ে যায় কিন্তু। তাহলে হাতল, হাত একটা মূল শব্দ আর ল হলো এখানে প্রত্যয়। আর যদি আমরা এটা মানে এখানে হাতল, এখানে ক্রিপ প্রত্যয়, আর ক্রিপ প্রত্যয় সাধিত পদটাকে কৃদান্ত তদ্বির প্রত্যয় সাধিত পদটাকে তদ্বিদান্ত শব্দ বলে। আর যদি দেখি জমা চলন্ত, যদি লিখি বা চলা লিখি, চল এখানে ক্রিয়া প্রকৃতি এবং চলা, বা এখানে যদি চলন্ত দেওয়া হয়, চলন্ত এই চলাটা হলো প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, এবং এই যে চলো যোগ অন্ত যদি লেখা হয়, এই অন্তটা হলো প্রত্যয়। তাহলে এখানে এটা হলো ক্রিপ প্রত্যয়, ক্রিপ প্রত্যয়। তার মানে দেখা যাচ্ছে কি হাতল, এখানে হাত হলো মূল শব্দ, এখানে নাম শব্দ মানে নাম প্রকৃতি, আর লটা হলো এখানে প্রত্যয়। তাহলে এই হাতল একটা বার বিশেষ, আর চলা বা চলো এটা হলো তোমার ক্রিয়া প্রকৃতি, আর এর সাথে হলো অন্ত, অন্তটা হলো একটা প্রত্যয়। তাহলে দাঁড়ালো কি এটা একটা মানে চলন্ত সমান এটা ক্রিপ প্রত্যয় হলো যে চল, চল এরকম। তাহলে চলমান বা এখানে ক্রিয়া প্রকৃতির সাথে অন্ত প্রত্যয় যোগ করে হলো চলন্ত। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত শিখলাম, ব্যাকরণ শিখলাম এবং ব্যাকরণের আলোচ্য
আলোচ্য বিষয়গুলো শিখলাম, ব্যাকরণের মৌলিক বিষয় শিখলাম, আর শিখলাম ব্যাকরণের কিছু পারিভাষিক শব্দ। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ।